কাল থেকেই এ রাজ্যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় কাল থেকেই ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কি বললেন দেখুন। चुनावी कानून के तहत हर चुनाव से पहले इलेक्टोरल रोल का रिवीजन आवश्यक है। विगत कुछ दशकों से लगभग हर राजनीतिक पार्टी ने मतदाता सूची के शुद्ध न होने के ऊपर चुनाव आयोग को लगातार शिकायतें दी हैं। सन 1951 से लेकर 2004 तक लगभग 8 बार स्पेशल इंटेंसिव रिवीजन इस देश में चुनाव आयोग ने कराया है और आखिरी इंटेंसिव रिवीजन लगभग 21 साल पहले 2002 से लेकर 2004 की मियाद में पूरा किया गया था। इस लंबे दौर में 2 दशकों से भी अधिक लंबे दौर में मतदाता सूची में कई परिवर्तन आवश्यक हो जाते हैं। माइग्रेशन के साथ साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स, डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना, इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एसआईआर कराया जाए। প্রতি বছরই ভোটার তালিকায় সংশোধন হয়, মৃত ব্যক্তি বা অযোগ্য ব্যক্তিদের নাম, অবৈধ ব্যক্তিদের নাম বাদ যায়, অবৈধ ভোটারের নাম, কিন্তু যা হয় তা ত্রুটিপূর্ণ। আর সেই কারণেই নির্বাচন কমিশন বলছে এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দরকার হয়ে পড়েছে। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কতদিন চলবে, কি বৃত্তান্ত? পশ্চিম বিহারে যা হয়েছে পশ্চিমবঙ্গেও সেই একই নিয়ম কানুন কিনা? দেখো, মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলার ক্ষেত্রে এসআইআর এর নিয়ম অনেকটাই এক, যদিও কিছু কিছু জায়গায় বিহারের থেকে তফাৎ রয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর এর। এবং যদি প্রথমেই দিনক্ষণ বলা হয় তাহলে আক্ষরিক অর্থেই এসআইআর আগামী কাল থেকে নয়, 4 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবং যেখানে ভোটারদের তাদের ইনভলভমেন্ট শুরু হবে। তার আগামীকাল থেকে যেটা শুরু হবে সেটা এসআইআর এর প্রস্তুতির যে একটা বড় পর্ব রয়েছে, সেখানে ট্রেনিং এবং যে এনুমারেশন ফর্ম রয়েছে তার প্রিন্টিং এর কাজ। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকের বাড়ি প্রত্যেকটি 7,63,64,24,000 যে ভোটার রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি যাবেন বিএলওরা এবং সেখানে গিয়ে ভেরিফিকেশন হবে। তারপরে 9 ডিসেম্বর তালিকা, খসড়া তালিকা অর্থাৎ খসড়া ভোটার তালিকা সেটা প্রকাশ করা হবে এবং সেই 9 তারিখে যাদের ভোটার তালিকায় যাদের নাম নেই তারা ফের আবেদন করতে পারবে এবং তাদের প্রয়োজনীয় তাদের যে অভিযোগ রয়েছে সেই সব তারা জানাতে পারবেন। সেটা গ্রহণ করা হবে একেবারে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত। 8ই জানুয়ারির পরেও কিন্তু এই নোটিশ এবং তার সঙ্গে সঙ্গে যে ভেরিফিকেশন প্রসেস সেটা চলবে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত এবং 7ই ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও কিন্তু সময় থাকবে যাতে আবেদন করা যায়। এবার বিহারের সাথে পার্থক্যটা কোথায়? বিহারের এনুমারেশন ফর্মে নাম ছিল না ভোটারদের, কিন্তু পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের যে এনুমারেশন ফর্ম দেওয়া হবে তাতে ভোটারদের নাম, তাদের বিধানসভা কেন্দ্রের নাম প্রিন্টেড হয়ে আসবে এবং তাদের পুরনো ছবি, যদি 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম থাকে তাহলে তাদের সেই পুরনো থাকবে। এবং নথির ক্ষেত্রেও কিন্তু কিছু জিনিস আপডেট করা হয়েছে, যেমন ম্যাচিং করা হয়েছে ভোটার তালিকার ইতিমধ্যেই, ফলে যাদের ভোটার তালিকায় ম্যাচিং হয়ে গিয়েছে তাদেরকে আর নতুন করে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, আরো কি বললেন দেখুন। जो इन्यूमरेशन फॉर्म दिया जाएगा उसमें काफी चीजें प्री प्रिंटेड होंगी। मतदाता का नाम, उसका एपिक नंबर, उसका पता, सीरियल नंबर, पार्ट, कौन सी असेंबली है और उसका पुराना फोटो। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में तो आप अपने फादर, मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। क्लेम्स एंड ऑब्जेक्शंस के पीरियड में फॉर्म 7 और फॉर्म 8 की आवश्यकता पड़ती है। जो लिस्ट ऑफ इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं, जिन लोगों का 2002, 3 या 4 की मतदाता सूची से मिलान हो चुका है उन्हें कोई भी डॉक्यूमेंट देने की आवश्यकता नहीं है और जिन लोगों का मिलान नहीं हो पाया वो संख्या काफी कम रह जाती है।
सिर्फ उन्हीं लोगों को ये इंडिकेटिव डॉक्यूमेंट्स देने होंगे जो बिहार में थे 11 वो, और आधार कार्ड नागरिकता का प्रमाण चूंकि नहीं है तो वो आइडेंटिटी पर्पस के लिए लोग আর সুপ্রিম নির্দেশে বিহারে যখন এসআইআর হয় সেই এসআইআর এ আধার কার্ড অন্যতম নথি হিসেবে প্রযোজ্য হয়। এক্ষেত্রেও মৈত্রেয়ী, এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে আধার কার্ড সেইভাবেই ব্যবহার করবে নির্বাচন কমিশন, সেইভাবেই দেখবে কিনা। আর আধার কার্ড থাকলেও তো অন্য একটা নথি, এই 11টি নথির মধ্যে অন্য একটা নথি দিতেই হবে, তাহলে আধার কার্ডের কি প্রয়োজন? দেখো, আধার কার্ড সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে পরিচয়পত্র হিসাবে এক্ষেত্রেও গ্রহণ করবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সুপ্রিম কোর্টের যেরকম নির্দেশ ছিল, অর্থাৎ আধার কার্ড কখনোই ডোমিসাইল বা নাগরিকত্বের প্রমাণ নয়, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন ব্যক্তিকে তাকে নাগরিকত্ব প্রমাণ যদি করতে হয় তাহলে তাকে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য যে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে গ্রহণ করা হচ্ছে, কিন্তু সেটা কখনোই ডোমিসাইল বা নাগরিকত্বের প্রমাণ যেহেতু নয়, সেই কারণে বাকি আর কোনো একটি নথি ভোটারদেরকে দিতে হবে। বেশ, গণেশ কুমার আরো কি বললেন দেখুন। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है। 2002 সালে আপনার বাবার নাম, মায়ের নাম বা কাকার নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে আপনাকে কোনো নথি দিতে হবে না। এবার বিএলআরওরা যাবেন, বুথ লেভেল অফিসাররা 3 বার যাবেন আপনার বাড়িতে এবং 3 বার যাবেন, পরীক্ষা নিরীক্ষা হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। বিএলওদের, বুথ লেভেল অফিসারদের ভূমিকা কি হবে, কি বলল নির্বাচন কমিশন? সোমরাজ। দেখো, এসআইআর এর ক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এনামুরেশন ফর্ম নিয়ে বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবেন। বাড়িতে বাড়িতে গিয়ে 2002 সালের যে ম্যাপিং, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল রয়েছে নাকি, এবং সেই মিল জানার জন্য বিশেষ করে ইতিমধ্যেই যেহেতু ম্যাপিং হয়ে গেছে জেলায় জেলায়, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার কত % মিল রয়েছে, যে মিলের জায়গাটা নেই, যে জায়গাটা ফারাক হয়ে রয়েছে সেটা দেখার জন্য বুথ লেভেল অফিসাররা যাবেন এবং বুথ লেভেল অফিসাররা যেটা সার্টিফাই করবেন সেটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে। অবশ্যই সেটা সিইও দপ্তর স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনির জন্য সিইও দপ্তরে আলাদা করে একটি টিম তৈরি থাকবে, আইটি দিয়ে যারা ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত রয়েছেন সেই আধিকারিকদের নিয়ে একটি টিম থাকবে। সেই টিম তারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখেই কিন্তু সার্টিফাই করে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। আর এই বুথ লেভেল অফিসাররা যখন সার্টিফাই করবেন তখন কিন্তু বুথ লেভেল এজেন্ট, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যে বুথ লেভেল এজেন্টরা থাকবেন তারাও কিন্তু সঙ্গে থাকবেন এবং তারাও তাতে সম্মতি দেবেন। অর্থাৎ বুথ লেভেল অফিসাররা যে একা কাজটা করে নেবেন সেটা নয়, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও সম্মতি থাকতে হবে। এবারে প্রত্যেকটি বুথে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের থাকবে কি থাকবে না সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। স্পষ্ট করতে চাই সোমরাজ একটু দর্শকদেরকে, বহু মানুষ বাইরের রাজ্যে কাজ করেন, তারা মাঝে মধ্যেই বাড়ি আসেন এবং এখানেই তারা ভোটার, এখানেই ভোটার তালিকায় নাম আছে। বিএলআরওরা যদি না পান গিয়ে তাহলে কি হবে, এই ব্যাপারটা কমিশন কি পরিষ্কার করেছে? দেখো, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন জেলায় জেলায় একটি গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য রাজ্যে যারা থাকেন তাদের জন্য একটি হেল্প ডেস্ক চালু করা হবে। আচ্ছা, এই হেল্প ডেস্কে তারা আসবেন, এসে তাদের প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় যা জানার বা জিজ্ঞাসা করার সেটি তারা জানতে চাইতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও অনলাইনেও থাকবে সেই ব্যবস্থা যারা ভিন রাজ্যে থাকেন
তাদের জন্য অনলাইনেও ব্যবস্থা থাকবে যে অনলাইনেও তাদের তরফে কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তারা সরাসরি জানাতে পারবেন সিও দপ্তরে বা ইআরও নেট অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ইআরও নেটের মাধ্যমেও তারা সরাসরি তাদের যে প্রশ্ন থাকবে বা যে বিষয়টি জানবার থাকে সেটা তারা জানতে চাইতে পারেন এবং তারা সেই উত্তরও পেয়ে যাবেন। অর্থাৎ ভিন রাজ্যে যারা থাকবেন অবশ্যই তারাও যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন তার জন্যও সব রকমের ব্যবস্থা থাকছে। কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায় জেলা শাসকের অফিসে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অন্যান্য রাজ্যে যারা থাকেন তাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক থাকবে। এই এসআইআর কর্মসূচি যতদিন চলবে অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যতদিন না পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। আর নির্বাচন কমিশন 11টি নথির কথা জানিয়ে দিয়েছে, আমরা সেটা দেখাচ্ছি। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম থাকবে, ভোটার তালিকায় নাম উঠবে। এবার সরাসরি চলে যাব দুটো জেলা থেকে, বিশেষ করে মতুয়াদের যেখানে বাস, বিশেষ করে বনগাঁ, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গায় অনিরুদ্ধ কীর্তনী আমার সঙ্গে আছেন। আর কোচবিহার, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কোচবিহার, সেখান থেকে রয়েছেন শুভঙ্কর। অনিরুদ্ধ, 50 থেকে 60 লক্ষ মতুয়া, তাদের ভবিষ্যৎ কি, তা নিয়ে কতটা আশঙ্কায়, চিন্তায়, এসআইআর নিয়ে তারা কতটা আশাবাদীও? দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে এই এসআইআর লাগু হচ্ছে রাজ্যে, এবং উত্তর 24 পরগনা যদি ধরা হয়, উত্তর 24 পরগনাকে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে 58% ভোট বৃদ্ধি হয়েছে 2002 সালের তুলনায়। 2000 হ্যাঁ, পরে মতুয়া উদ্বাস্তু রয়েছে অনেকাংশে, অর্থাৎ এই সীমান্তবর্তী বনগাঁ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, এই একদম পুরো বসিরহাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় প্রচুর মতুয়া ভোটার রয়েছে, যারা কিন্তু এই এসআইআর নিয়ে দ্বিধাগ্রস্ত। এসআইআর নিয়ে তারা রীতিমতন বলা যেতে পারে আতঙ্কের মধ্যে রয়েছে। এসআইআর নিয়ে তারা রীতিমতন বলা যেতে পারে আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ 2002 সাল যদি ধরা হয় তাহলে অনেকাংশে মতুয়াদের ভোট কাটা যাবে, তেমনই কিন্তু আশঙ্কায় রয়েছেন মতুয়ারা। সেক্ষেত্রে এই মতুয়ারা আগামী দিনে কি করবেন তা নিয়ে কিন্তু যেরকম শান্তনু ঠাকুর তাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু আতঙ্কের মধ্যেও তারা রয়েছেন। কারণ অনেকাংশের মতুয়াদেরই এই 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। সেটা কিন্তু এবং শান্তনু ঠাকুরের কথা তুমি বললে, শান্তনু ঠাকুর সিএএ তে নাম লেখানোর কথা বলছেন, কিন্তু সিএএ তে মতুয়ারা যদি নাম লেখান তাহলে তো ভোটার তালিকাতে নাম উঠবে না, এসআইআর এ নাম উঠবে না। একদমই, কিন্তু সেই বিষয়ে কিন্তু শান্তনু ঠাকুর জানিয়েছেন যে যদি সিএএতে নাগরিকত্ব পাওয়ার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে নাম কারণ সেটা সময় সাপেক্ষ, সেই দায়িত্ব কিন্তু শান্তনু ঠাকুর নিয়েছেন। কিন্তু তাতেও মতুয়ারা কতটা সন্তুষ্ট তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। কারণ মতুয়াদের মধ্যে যথেষ্ট রকম বিভ্রান্তি রয়েছে এই এসআইআর নিয়ে। 2002 সালের নাম ওঠালেও তার সময় সাপেক্ষ, নাগরিক হলেও এবারের ভোটার তালিকায় কিভাবে নাম উঠবে সেই প্রশ্ন থাকছে। আর মমতা বালা ঠাকুর সাংসদ, তিনি হুঁশিয়ারি দিলেন, দেখুন। এটা তো বিজেপি বারবার করে চাইছে, অনেক দিন ধরে চেষ্টা করছিল যে বাংলাকে তারা ভাবছে যে এসআইআর করে দখল করবে। সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তা মতোদের হবে। 2000 সালের অনেকে আগেও অনেকে এসছে, কিন্তু অনেক সময় তারা ডকুমেন্টস তৈরি করতে পারেনি, জমা দিতে পারেনি, তারা হয়নি। এটাকে নিয়ে আমরা মতমহর সঙ্গে অলরেডি আমরা মিটিং ডেকে দিয়েছি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি করা যায় এর বিরুদ্ধে। হয়তো দরকার হয় আমরা ধর্নায়ও বসতে পারি। আমরা দিল্লি পর্যন্ত, আপনারা দেখছেন যে শান্তিপ্রিয়ভাবে আমরা লড়াই এর আগেও করেছি, এবং এটাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার নিবিড় সংশোধনী কাল থেকেই চালু হয়ে যাচ্ছে। কার্যত 4 নভেম্বর থেকে কাজ শুরু হয়ে যাবে। আর এই ভোটার তালিকা নিয়ে, এসআইআর নিয়ে কি ভাবছেন বাংলাদেশ সীমান্তবর্তী মানুষ? কোচবিহারে চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, হ্যাঁ, একেবারেই ওয়েন্দা, তোমাকে যেটা জানিয়ে রাখি, কোচবিহার একদম 3 দিকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া। ফলে বলা যায় যে এই যে কোচবিহারের যারা বাসিন্দা তারা কিন্তু এসআইআর নিয়ে যথেষ্টই চিন্তিত। কারণ 2002 সালে যে ভোটার তালিকা ছিল এবং 2025 সালে আজকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এই এসআইআর নিয়ে যে ম্যাপিং করছে তাতে দেখা যাচ্ছে 46% মানুষের নাম রয়েছে, ভোটারদের নাম রয়েছে, বাকি 54% ভোটারের নাম নেই।
ফলে কিন্তু এই যে কোচবিহার জেলায় যে রাজবংশী আছে, সংখ্যালঘু মানুষ আছে, প্লাস ওপার থেকে অর্থাৎ পূর্ববঙ্গ থেকে যারা উদ্বাস্তু হয়ে এপারে এসেছিল সে সমস্ত বাসিন্দারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। কারণ আগে যা 2002-এর আগেও যেমন ওপার থেকে বাসিন্দারা অর্থাৎ বাংলাদেশ থেকে বাসিন্দারা এই এপার বাংলা এসেছে, গত কয়েক বছরেও কিন্তু ওপার থেকে রাজবংশী এসেছে, সংখ্যালঘু মানুষ এসেছে এবং উদ্বাস্তু যারা বাঙালি হিন্দু তারাও কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে কোচবিহার এসে বসবাস করতে শুরু করেছে। ফলে এই যে একটা এসআইআর হবে সেক্ষেত্রে তাদের নাম থাকবে কি থাকবে না, তারা আগামীতে ভোট দিতে পারবেন কি না, এ নিয়ে কিন্তু রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু যারা রয়েছে, যারা সংখ্যালঘু রয়েছে, সকলেই কিন্তু যথেষ্টই উদ্বেগে রয়েছেন এবং যথেষ্টই চিন্তিত রয়েছেন। আর এই নিয়ে এসআইআর ঘোষণার পর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। কুণাল ঘোষের হুঁশিয়ারি, পাল্টা সুকান্ত শুভেন্দু। স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। ক্ষমতা আছে তাই করেছে, সাংবিধানিক বডি তো সংবিধানের 324 থেকে 329 সংবিধানে পূর্ণ দায়িত্ব ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়ে বলবে কি ওয়েলকাম করবো। এসআইআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে এসআইআর, সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। হনুমান সেজে লেজ গজিয়ে তাতে আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে, ডিগবাজি খাবে, তাদেরকে বলতে বলুন। কুণাল ঘোষের আরো দাবি, এসআইআর হলে রাজ্যে এসআইআর হলে 250-র বেশি সিট পাবে তৃণমূল। ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে বিজেপি ঢুকিয়েছিল। বিরোধী দলনেতা বা বিজেপির কোন নেতা বলছেন এত বাদ যাবে, এই হবে ওই হবে। আমরা পরিষ্কার বলছি ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। 26-এ বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনে বিজেপির হাতিয়ার এসআইআর নিয়ে চড়া সুর বিজেপির, পাল্টা কটাক্ষ তৃণমূল। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না। কিন্তু 1 কোটির নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয়, তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন, এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই এসআইআর কে হাতিয়ার করতে, নেতাদের মুখে তাই হুঙ্কার। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে
টার্গেট করছে যেন মুসলমানদের এরকম একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু, ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, এই আশঙ্কা অনেকেরই, যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর এ সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুল ভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা। এ রাজ্যে নজিরবিহীন বদলি, একদিনে 527 আধিকারিককে বদলি করা হলো। তার মধ্যে 14 জন জেলা শাসক বদলি করলো নবান্ন, 14 জন জেলা শাসককে। এছাড়াও বিডিও এসডিও মিলে 527 জন আধিকারিককে বদলি করা হলো। আর দেশের শীর্ষ আদালতে কেন্দ্রের ধাক্কা, 100 দিনের কাজ শুরু হোক, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 1 আগস্ট থেকে শুরু হোক। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র, কিন্তু মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশই বহাল। একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। জল গড়ায় কলকাতা হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্ট। সোমবার ছিল শুনানি। কেন্দ্রকে 100 দিনের কাজ চালুর যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল রাখল শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা বলেন, কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কারণ দেখছি না, কেন্দ্রের করা মামলা খারিজ করছি। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেই। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল, কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট, ছোট্ট জাজমেন্ট, ভালো জাজ। আপাতত 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, কোনো আইনি বাধা রইল না। রাজ্য সরকারকে অবিলম্বে স্কিম তৈরি করে যারা দরখাস্ত করেছেন তাদের কাজ দিতে হবে। তবে মনরেগা পার্লামেন্টারি অ্যাক্ট তাকে কার্যকর করতে হবে। 100 দিনের কাজে টাকা দেয় না কেন্দ্র, এই নিয়ে প্রথমে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত জুন মাসে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. সিটগ্যানামের বেঞ্চ নির্দেশ দেয়, 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কেন্দ্রকে আদালতের নির্দেশ, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে। বাংলাকে বঞ্চিত করেছে 100 দিনের কাজে। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে 100 দিনের কাজ শুরু করার জন্য, যাতে শুরু করে কেন্দ্র সরকার, তার জন্য অনুরোধ জানাচ্ছি। আর কি বলবো, হ্যাঁ সুবিধা হবে। আমরা এনার্জিসের কাজ পাচ্ছিলাম না, সেই জন্য আমাদের সংসারে অশান্তি হচ্ছিল। আমরা বাইরে যাচ্ছিলাম বিদেশে খাটাখাটনির জন্য, কিন্তু এখন আমরা সুপ্রিম কোর্টের রায় পেয়ে আমাদের আবার এনার্জিসের কাজ পাবো। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানেই তারা জোর ধাক্কা খেল, কারণ হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত, খারিজ করে দিল কেন্দ্রের আবেদন। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টে কেন্দ্রের বড়সড় ধাক্কা, আর তাতেই রাজ্য রাজনীতি গরম। প্রথমে হাইকোর্টের নির্দেশ,
সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র, কিন্তু দেশের শীর্ষ আদালত বহাল রেখেছে হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু করতে হবে 100 দিনের কাজ, টাকা দিতে হবে কেন্দ্রকে। গরিবের কর্মসংস্থানের বড় ভরসা 100 দিনের কাজ। 2022 সালের মার্চ থেকেই 100 দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গকে টাকা দেয় না কেন্দ্র। এতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয় তৃণমূল। পরের বছর অর্থাৎ 2023 সালের পঞ্চায়েত ভোটে তারা প্রচার করে তৃণমূলকে হারাতে না পেরে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাই ভাতে মারতে চাইছে। পাল্টা বিজেপি দাবি করে 100 দিনের কাজের টাকা আসলে তৃণমূল নেতাদের পকেটে ঢোকে। দুর্নীতির কারণেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। এ নিয়ে রাজ্যে বারবার ঘুরে গিয়েছে কেন্দ্রের টিম, তারা দিল্লিতে রিপোর্ট দিয়েছে। শেষমেশ এই 100 দিনের কাজের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 18 জুন হাইকোর্ট নির্দেশ দেয় 100 দিনের কাজের মতো প্রকল্প এভাবে দিনের পর দিন বন্ধ রাখা চলবে না। পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র, কিন্তু তাদের সেই মামলা সোমবার খারিজ করে দেয় শীর্ষ আদালত, বহাল রাখে হাইকোর্টের নির্দেশ। এতে জোর ধাক্কা খেল কেন্দ্র। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয়। যখন রাজনৈতিকভাবে হারাতে ব্যর্থ হয় তখন বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি। এদিনের রায় তাদের মুখে গণতান্ত্রিক থাপ্পড়। আগেও বলেছি, আবারও বলবো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে হতে হবে বন্দী। বাংলাকে বঞ্চিত করেছে অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করেছেন, কলকাতা হাইকোর্ট বলেছিল দিতে হবে, দেয়নি। সুপ্রিম কোর্টও আজকে পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্যে সম্পূর্ণভাবে মান্যতা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে সমস্ত বকেয়া টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেওয়া। আবার প্রমাণ হলো রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা বিজেপি করে। কেন্দ্র কি করেছিল? টিম পাঠিয়েছিল, 4টি জেলাতে এনকোয়ারি করেছিল। 613 কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। হাইকোর্ট বলছে সেই রায়ে, যে রায়ের জন্য তৃণমূল কংগ্রেস নাচছে, যে এই 4টে ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাদ বাকি 6 জায়গায় তো কেন্দ্র সরকার এনকোয়ারি করবে দুর্নীতি হয়েছে কিনা। সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো, দুর্নীতির টাকা ফেরত দাও, এবং আমাদের MGNREGS অর্থাৎ 100 দিনের কাজ চালু হওয়া নিয়ে কোনো আপত্তি নেই। 100 দিনের কাজের পাশাপাশি আবাসের টাকাও দীর্ঘদিন ধরেই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার কি তাহলে আবাস চালু করার লড়াই? এবার আবাস যোজনা যেগুলো আছে সেগুলো ফাইল করা। বিজেপির নেতাদের গালে দুটো বড় বড় থাপ্পড় পড়লো। বাঙালির পেটে লাথি ভাই, 2 গুজরাটির কথায় আর মেজো খোকার জন্য এবং অন্যান্য সবাইকার জন্য। মানুষ কি বোঝে না? মানুষ বোঝে। একটার পর একটা দিয়ে যাবো, ঘুমোতে দেবো না আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত। ছুটবে, দৌড়বে, প্রান্ত থেকে প্রান্ত দৌড়বে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। অনেকের মতে এদিন সুপ্রিম কোর্ট যেভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো, সেটা ভোটের আগে তৃণমূলের কাছে বড় হাতিয়ার। তৃণমূল আবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হওয়ার সুযোগ পেয়ে গেল। প্রচার করার সুযোগ পেল যে কেন্দ্র এ রাজ্যের সঙ্গে বঞ্চনা করে। এর বিরুদ্ধেই তাঁদের লড়াই, যার জেরে কেন্দ্রকে ফের 100 দিনের কাজ শুরুর নির্দেশ দিয়েছে আদালত। পাল্টা বিজেপি এখনো দুর্নীতির অভিযোগকেই আঁকড়ে রয়েছে। নিউজ 18 বাংলা।